নিয়ে চলে এসেছি কুলের আচারের রেসিপি। ভাবলাম তোমাদের সকলের সাথে কুলের আচারের রেসিপিটি শেয়ার করেই ফেলি। তো হ্যালো এভরিওয়ান, আমি কস্তুরি চলে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা একটা রেসিপি নিয়ে। আজ প্রায় আমার বিয়ে হয়েছে 2 বছর ক্রস হয়ে 2.5 বছর হতে চললো, এখনও 3 বছর হয়নি। তো আমি বিয়ের আগেই কোনোদিনই কুলের আচার বানাইনি, বিয়ের পরেই প্রথমবার কুলের আচার বানিয়েছি। কারণ শ্বশুরমশাই কুলের আচার খেতে খুব ভালোবাসেন, আর প্রত্যেক বছর উনি বাজারে গিয়ে বেশি করে কুল কিনে আনেন যে আচার বানিয়ে দিতে হবে। তো প্রথমবার বিয়ে করে এসে এই বাড়িতেই কুলের আচারটা বানিয়েছিলাম। তো সবার কাছ থেকে শুনে ইউটিউব দেখে চেষ্টা করেছিলাম। তো কুলের আচারটা খেতে বেশ ভালোই হয়েছিল। তো এবার থেকে এটা নিয়ে আমি 3 নাম্বার বার কুলের আচার বানাচ্ছি। তো প্রত্যেক বছর প্রায় 1 থেকে 2 বারের 2 থেকে 3 বারের ওপরে আমাদের বাড়িতে কুলের আচার বানিয়েই থাকি। তো এই বছর ফার্স্ট টাইম বানাচ্ছি। তো যাই হোক, শ্বশুরমশাই কুল কিনে নিয়ে এসেছিলেন, ওগুলোকে ধুয়ে ফাটিয়ে শুকোতে দিয়ে লবণ হলুদ মাখিয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম রোদের মধ্যে। তো একদিন একটু রোদ লাগিয়ে হালকা কুলের ভেতরের যে নরম নরম জেলি টাইপ আছে সেটাকে শুকিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করবো বলে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেলে দিচ্ছি মৌরি আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য। মৌরি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেই কুলগুলো যে ফাটিয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, তো সেই কুলগুলো দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। ওইদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম। সেই মশলার মধ্যে ছিল মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর ছিল তেজপাতা। তো সেটিকে আমি প্যান বাটির মধ্যে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিং বাটিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। জানো তো, এই মশলাটা ছাড়া যে কোনো রকমের রেসিপি, বিশেষত আচারের রেসিপি, একদম অসহায় বললেই চলে। তো ওইদিকে সিম কমিয়ে আমি কুলগুলোকে ফ্রাই করতে বসিয়ে দিয়ে এদিকে আমি আচারের মিষ্টির জন্য গুড় কেটে দিচ্ছি। তো বাজার থেকে কিছুটা আখের গুড় নিয়ে আসা হয়েছিল। তো আখের গুড়টাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে কুলের মধ্যে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। কেউ আবার আচার রেডি করার সময় আখের গুড়ের বদলে খেজুরের গুড় ব্যবহার করো না যেন। তো যাই হোক, দেখতে দেখতে আমার গুড়টা কাটা হয়ে গেল। এখানে প্রায় 250 গ্রামের ওপরেই আমি গুড় নিয়েছি। তো এইদিকে এই আচারটা কিন্তু সিম কমিয়েই করতে হবে। তো সিম কমিয়েই সুন্দর করে আস্তে আস্তে নাড়ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন সিম কমিয়ে আস্তে আস্তে মজিয়ে নিয়ে আচারটাকে দেখতে হবে যে কুলগুলো ঠিক করে ফ্রাই হয়েছে কিনা। তো যাই হোক, ঠিক করে ফ্রাই হয়ে গেছে আমার কুলগুলো। তো এই কারণে এখন আমি গুড়টা কুলের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এই সময়ও কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে বাড়িয়ে দিলে চলবে না, লো ফ্লেমে খুব সুন্দর করে আস্তে 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 করে কুলের আচারটা করতে হবে, তাহলেই জিনিসটা টেস্টি হবে। তো আমি অনেকটাই বেশি সময় ধরে আস্তে আস্তে করে গুড়গুলোকে ভেঙে নিচ্ছিলাম খুন্তি দিয়ে। তো আস্তে আস্তে গরম হচ্ছিল আর গুড়গুলো গলে গলে আসছিল আর আস্তে আস্তে মিশে যাচ্ছিল। আর যেগুলো দলা পাকি ছিল সেগুলোকে আমি খুন্তি দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছিলাম। তো দেখবেন সিম কমে কুলের আচারটা বানাতে বানাতে আস্তে আস্তে কুলের আচারটা অনেকটা জেলির মতন হয়ে আসবে। তো অনেকটা জেলির মতন হয়ে এসেছে, কিন্তু এখনও কিন্তু এটা রেডি হয়ে যায়নি। তো এই অবস্থায় আমি একটু টেস্ট করে নিলাম যে মিষ্টি আর লবণের পরিমাণটা ঠিক আছে কি না। নাহলে কিন্তু না টেস্ট করে নামালে ভালো লাগবে না। তো যাই হোক, আমার মনে হয়েছিল লবণের পরিমাণ আর চিনির পরিমাণ অনেকটা কম আছে, যাই হোক মিষ্টির পরিমাণ। তো এই কারণে বাকিটা আমি গুড় দিইনি, বাকিটা আমি চিনি দিয়ে করে দিয়েছিলাম, যাতে কুলের আচারটা খাওয়ার সময় টক টক না মনে হয়। এদিকে সমতাবস্থা হয়ে গেল মিষ্টি অ্যান্ড লবণের। দেন আমি যে ভাজা মশলাটা আগে রেডি করে রেখেছিলাম সেটা নামানোর প্রায় 2 থেকে 3 মিনিট আগে মিশিয়ে দিলাম। প্রথমেই কিন্তু আমি মিশিয়ে দিইনি। প্রথমে মিশিয়ে দিলে ভাজা মশলার যে সুন্দর গন্ধটা সেটা আর থাকে না। তো যাই হোক, দেখতে দেখতে আমার হয়ে গেল কুলের আচার রেডি। যারা যারা খাবে চলে এসো কিন্তু আমার বাড়িতে, আমি অপেক্ষায়